রাত পোহালেই ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, এবং এই ফাইনালের জন্য আমরা খুবই চিন্তিত। কালকের সন্ধেবেলায় 7টার সময় কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। আর এই সময় কিন্তু সুযোগ হয়ে উঠেছে ইন্ডিয়ার হিস্ট্রিকে রিপিট করা, হিস্ট্রিকে ডিফিট করা। কিন্তু এই মুহূর্তে গোটা ভারতবাসী যে দুজনকে নিয়ে চিন্তায় আছে, তাদের নাম যদি বলি, 1 নম্বর হলো ফিন অ্যালেন, আরেকজনের হলো টিম সাইফার্ট, সাথে রাচিন রবীন্দ্রকে অ্যাড করলেও কিন্তু খারাপ হবে না। তো এই কেকেআরের 3 ব্যাটার্স এবং নিউজিল্যান্ডের এই মুহূর্তে সবচেয়ে আক্রমণাত্মক টপ অর্ডারকে নিয়েই কিন্তু আমরা ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু খুবই চিন্তায় যে এদের পার্টনারশিপকে কিভাবে আটকানো যায়। কারণ ফিন অ্যালেন আর টিম সাইফার্ট যদি জ্বলে ওঠে, অলরেডি তারা জ্বলে উঠছে প্রত্যেক ম্যাচে এবং মারাত্মক ফর্মে আছে, স্পেশালি ফিন অ্যালেন। তো এদেরকে যদি আটকাতে না পারা যায়, তাহলে কিন্তু যদি প্রথমে তারা ব্যাটিং করে, খুব বেশি রানেও যেতে পারে, এবং যদি চেস করে, খুব দ্রুত চেস করে দেওয়ার কিন্তু ক্ষমতা এরা দুজন কিন্তু রাখে। তাহলে সেই ফিন অ্যালেনকে এবং টিম সাইফার্টকে আটকানোর জন্য ভারতের কিরম বোলার্স দরকার, কোন ওভারে কাকে দিয়ে বল করালে এই ফিন অ্যালেন ও টিম সাইফার্টের পার্টনারশিপকে দ্রুত ভাঙা যাবে এবং ফিন অ্যালেন টিম সাইফার্টকে দ্রুত বার করা যাবে। তো সেটা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করে নেব। তো প্রথমে যদি ফিন অ্যালেনকে আটকানোর প্ল্যান করি, তাহলে অ্যালেন সাধারণত আমরা দেখেছি বুমরাহর বলে কিন্তু খুব বেশি রান করতে পারে না, এবং বুমরাহর বলে কিন্তু খুব বেশি শট তুলতে পারে না। আর ও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওয়াইড ইয়র্কারের সমস্যায় পড়ে। তো জাসপ্রীত বুমরাহকে দিয়ে যদি ওয়াইড ইয়র্কার ও স্লোয়ার বল দেওয়া যায়, তাহলে কিন্তু ফিন অ্যালেনের রান অনেকটা আটকে দেওয়া যাবে। এছাড়া আর্শদীপ সিংকে দিয়ে যদি প্রথম ওভার শুরু করাও হয়, তাহলে উনিও লেফট আর্ম অ্যাঙ্গেল দিয়ে কিন্তু অফ স্টাম্পের বাইরে সুইং করালে কিন্তু অ্যালেনকে আক্রমণ করলে অ্যালেনও পাল্টা আক্রমণ করতে হবে সেই বলে গিয়ে, তাহলে কিন্তু আউট হতে পারে। আর ফিল্ডিংয়ে কিন্তু ডিপ থার্ড ম্যান আর ডিপ পয়েন্ট রাখলেই কিন্তু অ্যালেনের কাট শটগুলো কিন্তু আটকানো যাবে। সেকেন্ডে টিম সাইফার্টকে নিয়ে যদি কথা বলি, টিম সাইফার্টও মাঝে মাঝে স্পিনের বিরুদ্ধে একটু ঝুঁকি নিয়ে নেয়, মাঝে মাঝে একটু বেশি স্টেপ আউট করে যায়, এক্ষেত্রে স্টাম্পও হয়ে যাবে। তো অক্সর প্যাটেলকে আনলে কিন্তু টিম সাইফার্টের বিরুদ্ধে কিন্তু ভালো খেলা যাবে, এবং অক্ষর প্যাটেল কিন্তু অফ স্টাম্প লাইনে কিন্তু বোলিং করলে অনেক সময় সে লেগ সাইডে মারতে গিয়েও ভুল করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি স্টাম্প টু স্টাম্প যদি উইকেটে যদি বল রাখতে পারে, টিম সাইফার্টের বিরুদ্ধে কিন্তু আমরা দ্রুত উইকেট নিতে পারবো। এরপর যদি আমরা বলি, জাসপ্রীত বুমরাহ কিন্তু যে পরিমাণে যে লেভেলের বোলিংটা করে, ওয়াইড ইয়র্কার প্লাস স্লোয়ার বাউন্সার, এটা কিন্তু ফিন অ্যালেনের জন্য খুবই সমস্যার একটা বোলিং। তো সেখানে কিন্তু বারবার বলছি, এই রকমের ওয়াইড ইয়র্কার আর স্লোয়ার বাউন্সার যদি দিতে পারে, ফিন অ্যালেনকে কিন্তু আউট করা খুব সহজ হয়ে যাবে, কারণ সে তাড়াতাড়ি করে কাট মারতে গিয়ে কিন্তু কাট শট মারতে গিয়ে আউটটা হবে। আর সাথে আর্শদীপ সিং এর যে লেফট আর্ম সুইংটা আছে, সেটা কিন্তু সাইফার্টের জন্য মাঝে মাঝে কঠিন হয়ে যাবে। আর এরপর যদি আমি বোলিং মানে স্পিনের দিক দিয়ে কথা বলি, তাহলে কিন্তু কুলদীপের গুগলিও মাঝে মাঝে কিন্তু দুর্দান্তভাবে কাজ আসতে পারে অ্যালেনের জন্য। কারণ অ্যালেন বেশিরভাগ ক্ষেত্রে স্পিন শটেই বড় শট খেলতে যায়, মানে স্পিনেই কি বড় শটটা খেলতে যায়, তখনই কিন্তু আউটটা হয়ে যায়। আর সাইফার্ট মাঝে মাঝে সুইপ খেলতে যায়। তো আকসারের বল কিন্তু কাজে আসবে, স্পেশালি এলবিডাব্লিউ এবং ক্যাচ হওয়ার জন্য কিন্তু কাজে আসবে আকসার প্যাটেলের বল। এবার যদি কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তীর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যে মাঠ, সেই মাঠে কিন্তু মাঝে মাঝে রাতের দিকে স্লো হয়ে যায়, তাহলে সেখানে কাকে নামানো যাবে, কুলদীপ যাদবের মতো প্লেয়ারকে, নাকি এই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে? তো আমি যদি একটা একটা কম্প্যারিজন দিই, দেখো ক্রিকেটের স্পিন বোলিং সবসময় ম্যাচের মোড় ঘোরাবে, এটা তো স্বাভাবিক। তো আমরা যদি দুজনের মধ্যে কম্পেয়ার করি, একদিকে আছে মিস্ট্রি স্পিনার, আরেকদিকে আছে রিস্ট স্পিনার। তো ভরুনের কথা যদি বলি, ভরুনকে কিন্তু ভারতের মিস্ট্রি স্পিনার বলা হয়। তার বল বোঝা মাঝে মাঝেই কঠিন হয়ে যায়, কারণ সেখানে তিনি 6টা বলে 6 রকমের বল দিতে পারেন। বিভিন্ন ভ্যারিয়েশন আছে, ক্যারাম বল দেয়, গুগলি দেয়, স্লাইডার দেয়, অনেক কিছু দেয়, যেগুলো কিন্তু টি-20 ক্রিকেটে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলে এই ভরুনের বল। ব্যাটসম্যানরা বুঝতেই পারে না যে কোন সময় কোন বল করবে, কোন বল কোন দিকে যাবে। তো ভরুনের যে বল, এতে কিন্তু ব্যাটসম্যানকে বারবার ভুল করায়, এতেই কিন্তু ব্যাটসম্যানরা আর কি উইকেটটা পড়ে। আর ভরুন মিডিল ওভারে যখন আসে, পুরো ম্যাচের কিন্তু গতিও কমিয়ে দেয়, এবং ভরুন উইকেট তো পাচ্ছেই, সাথে কিন্তু রানটাও কম খায়। তাই ব্যাটসম্যানরা বড় শট মারতে গিয়ে মিস টাইম হয়ে যায়, তখনই বরুণের বলে কিন্তু উইকেটটা পড়ে। কারণ বরুণের বল ব্যাটসম্যানরা আগেভাগে বুঝতে পারে না। তো বরুণের বলও খুব ইকোনমিক্যাল,
তিনি 4 ওভারে মাত্র 20 থেকে 25 রান দেয়। এবার হ্যাঁ, ওয়াংখেড়ের মাঠে যেটা হয়েছিল সেটা কারোরই বল কাজে আসেনি, তাই প্রচণ্ড পরিমাণে রান খেয়ে গেছিল। কিন্তু এই বরুণ চক্রবর্তী কিন্তু উইকেটও যেরকম নেয় সেরকম কিন্তু রানও প্রচণ্ড কম খায়। এতে কিন্তু ব্যাটিং দলের উপর প্রচণ্ড পরিমাণে একটা চাপ সৃষ্টি করে। এরপর যদি কুলদীপ যাদবের কথা বলি, একজন দুর্দান্ত লেফট আর্ম রিস্ট স্পিনার, কিন্তু আর তার প্রধান অস্ত্রই হলো গুগলি। আর বোলিং পিচের মধ্যে যদি সেই পিচ যদি বেশি, আর পিচ যদি প্রচণ্ড টার্নিং পিচ হয়, যদি পিচ খুব টার্ন খায়, তাহলে কিন্তু এই কুলদীপ যাদব কিন্তু একটা দারুণ ইম্প্যাক্ট ফেলতে পারবে, ব্যাটসম্যানদের পুরোপুরিভাবে বিট করতে পারবে। অনেক সময় বড় বড় ব্যাটসম্যানরাও কুলদীপের বলে ভুল করে। তো কারণ এটাই যে যদি পিচ যদি খুব টার্নিং হয়, টার্নিং পিচের ক্ষেত্রে কিন্তু কুলদীপ যাদব কিন্তু একাই বড় বড় পার্টনারশিপ কিন্তু ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। আর এটাই হলো কুলদীপ যাদবের একটা মেন অস্ত্র, সেটা হলো গুগলি আর টার্নিং পিচ দরকার। তো বরুণ মূলত টি-20 স্পেশালিস্ট, তার কাজ হলো রান আটকানো এবং ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করা, কারণ তার 6টা বলে 6 রকমের ভ্যারিয়েশন আছে। কিন্তু কুলদীপ কিন্তু রান খুব বেশি ভালো আটকাতে পারে না, কিন্তু উইকেট ভালো পরিমাণে নিতে পারে এবং টপ অর্ডারের ভালো ভালো পার্টনারশিপ কিন্তু ভেঙে দিতে অনেকটা পরিমাণে সাহায্য করে। আর বরুণ ম্যাচটাকে অনেকটা স্লো করে দেয়, কিন্তু কুলদীপ উইকেট নিয়ে তাড়াতাড়ি ম্যাচের মোমেন্টামও বদলে দেয়। বাট হ্যাঁ, বরুণও কিন্তু অনেক টপ অর্ডারে ডেঞ্জারাস টপ অর্ডার কিন্তু ভেঙে দিতে সাহায্য করে। একটাই কথা বললো, পিচ যদি স্লো হয় আর যদি গ্রিপ করে, তাহলে বরুণ চক্রবর্তীকে নামাও, প্রচণ্ড পরিমাণে ডেঞ্জারাস হবে। মিস্ট্রি স্পিন পড়লে ব্যাটসম্যানদের ভুল হবেই হবে। আর যদি আহমেদাবাদের পিচ খুব টার্ন হয়, তাহলে কুলদীপ যাদবকে নামাও, অনেক বেশি মারাত্মক হবে। কারণ টার্নিং পিচেই একমাত্র কুলদীপ যাদব একমাত্র জ্বলে ওঠে। তার গুগলি, তার শার্প টার্ন কিন্তু ব্যাটসম্যানকে পুরোপুরিভাবে বিট করবে। তাই নিউজিল্যান্ডের এই অ্যাগ্রেসিভ ওপেনার্স ফিন অ্যালেন আর টিম সাইপাটের বিরুদ্ধে যদি খেলতে হয়, আর পিচের কন্ডিশন বুঝে যদি খেলতে হয়, তাহলে অবশ্যই সেইভাবে নামাও। একটাই কথা বলবো, পিচ কিন্তু টার্নিং হলে অবশ্যই কুলদীপকে নামাতে হবে। এর সাথে যদি স্লো হয় এবং বল যদি গ্রিপ করে, তাহলেই বরুণ চক্রবর্তীকে নামানো হবে, তাহলে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিন ডেঞ্জারাস হয়ে উঠবে। তো কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা কাকে চাও, কুলদীপকে না বরুণকে ফাইনালে। আর এরকম আরও ক্রিকেট অ্যানালাইসিস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।